লজিক্যাল আনম্যাপ তালিকা আপলোড, লজিক্যাল ডিসক্রিপেন্সি সম্পূর্ণ তালিকা আপলোড, সম্পূর্ণ আনম্যাপ তালিকাও আপলোড কমিশনের। সব বুথের তালিকা পাঠানো হলো ইআরওদের কাছে। সুপ্রিম নির্দেশ এখনো টাঙানো হয়নি সরকারি দপ্তরে, সুপ্রিম নির্দেশ মেনে এখনো সরকারি দপ্তরে টাঙানো হয়নি, তবে সব বুথের তালিকা পাঠানো হলো ইআরওদের কাছে। কেন প্রকাশ করছেন না? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। দেখুন, লিস্ট প্রকাশ করা তো বিজেপির কাজ না, নির্বাচন কমিশনের কাজ। আপনারা সঠিক প্রশ্ন করছেন, ভুল জায়গায় করছেন। দেখুন, বিজেপির হয়তো গোটা বিশ্ব চলছে, চাঁদ সূর্য সবই চলছে ওনাদের কথা মতো, বিজেপির কথাতেই সব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিজেপির কথাতেও চলবেন ভবিষ্যতে। এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়ে আক্রান্ত বিএলও। কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ, বীরভূম এবং উত্তর দিনাজপুরে আবার আরেক ছবি। এই দুই জেলায় এসআইআর এর চাপে দুই বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত বিএলও, ইনি মনোয়ার হোসেন, দিনহাটার গীতালদহের বিএলও। এর বক্তব্য, শুক্রবার ইনি এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়েছিলেন, তখনই এর উপর হামলা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক ব্যক্তি। মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে, আজকে আর মাত্র 5টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে একজনকে দিয়ে 4 নম্বর দেওয়ার জন্য এক দুষ্কৃতী ছিল, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। ইয়েলোর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা মোহাম্মদ শামসুল হুদা, ফুলুরের 161 নম্বর বুথের বিএলও, শুক্রবার বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। বিএলওর বক্তব্য, এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ। নোটিশ দেওয়া এবং তাদের পেপারস নেওয়া এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে প্রচুর প্রেশার ছিল। আমি আর পারছি না, রাত জায়গায় এবং খাওয়াটা ঠিক মতো হচ্ছিল না এবং প্রচুর প্রেশার, কাজের প্রেশার, এত প্রেশার যে আমি নিতে পারছি না। মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে আমার শরীর অসুস্থ। এর আগে আমি বলেছিলাম যে আমি রিজাইন করতে চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার চোপড়ায় এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। এসআইআর সংক্রান্ত যে চাপ, তার জন্য আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। আমাকে এক্ষেত্রে বিডিও অফিস থেকেও সহযোগিতা করেছে, আমার কলিগরাও সহযোগিতা করেছে, কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠতে আমি পারছি না। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে এসআইআর এর পক্ষে সবচেয়ে বেশি সরব বিজেপি। এখন সেই বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন, আর এ নিয়ে গরম বঙ্গ রাজনীতি। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। ভোটের আগে বাংলায় চলছে এসআইআর। এই এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। তারাই চেয়েছিল আগে এসআইআর, তারপরে বিধানসভা ভোট। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা 14 ফেব্রুয়ারি। তার আগে বিজেপির নিশানায় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুধু রাজ্যের বিরোধী দলনেতা নন, এর আগে বিজেপির আরো 2 নেতার গলায় শোনা গিয়েছিল একই সুর। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে।
এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ার দরকার আছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। বিজেপি এ রাজ্যের গণশত্রু হিসেবে চিহ্নিত, বাংলার শত্রু হিসেবে চিহ্নিত। কখনো বাংলার টাকা বন্ধ করে, কখনো এরা এজেন্সির উপর ডিপেন্ড করে, সিবিআইডি। এখন নির্বাচন কমিশনের উপর ঘাড়ে ভর করেছিল। যতদিন যাচ্ছে বুঝতে পারছে বাংলার মানুষ জেগে উঠেছেন, এই কারচুপিটাও কার্যকর হচ্ছে না। তার থেকেই এই সমস্ত হতাশা আসছে, তার থেকেই এই সমস্ত কথাবার্তা আসছে। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো জেলায় জেলায় জারি হিয়ারিং হয়রানি। বারবার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে আসছে দুবরাজপুরে শুনানি কেন্দ্রে অশীতিপর নোটিশ পেয়ে হিয়ারিং এ 84 বছরের বৃদ্ধ 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তলব করা হলো। আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে হয়রানির ছবি দেখা যাচ্ছে, কিন্তু এখানে 84 বছরের বৃদ্ধকে হিয়ারিং এ ডাকা হলো কেন? কারণ কমিশনের তরফ থেকে তো একটা নির্দেশ রয়েছে, তাহলে 2002 এর তালিকাতেও প্লাস এনার নাম রয়েছে, তা সত্ত্বেও কেন তলব? একদমই দেখো, এক্ষেত্রে কিন্তু কমিশনের যে নিয়ম সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ দেওয়া হয়েছে ওই বৃদ্ধার, এবং সেক্ষেত্রে 84 বছর ওই যে বৃদ্ধ তাকে ডাকা হয়েছিল বীরভূমের ব্লক অফিসে, এবং তাকে যেটা বলা হয়েছিল 2002 সালে তার নাম ছিল, কিন্তু নতুন করে সে 2002 সালে তখন যার নাম ছিল তখন তার নামের নিচে হাজি লেখা ছিল না, তখন শুরু ছিল লিয়াকত আলী। আর নতুন করে তিনি হাজি লাগিয়েছেন নামের সঙ্গে, সেই কারণেই কিন্তু তাকে এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন, তাতে হাজি লেখা ছিল এবং সেই কারণেই তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। কিন্তু এই বৃদ্ধের যেটা অভিযোগ সেটা যে তার বয়স 84 বছর এবং কমিশনের নিয়ম অনুযায়ী তাকে কিন্তু থাকার কোনো কথা নয়, কিন্তু 84 বছর হওয়া সত্ত্বেও তাকে এই হিয়ারিং এ আসতে হলো। সেক্ষেত্রে কিন্তু তার একটা হয়রানি হয়েছে এমনটাই অভিযোগ করেছেন তিনি। বেশ, সঙ্গে থাকো সুপ্রতিম। আমার বয়স 84 বছর পেরিয়ে গেল, শুনানির জন্য এসেছি। এই বয়স আসা আমার পক্ষে সম্ভব ছিল না, তাও আমার বাড়িতে এসেছি। আর যে স্কুল হচ্ছে সেই স্কুলটায় আমরা বহু কষ্ট করে তৈরি করেছি, বাবার নামের সঙ্গে আমার নামের সম্পর্ক ঠিক ছিল না বলে, ভুল ছিল বলে খুবই কষ্ট হয়েছে। কত দূর থেকে আজ 10 কিলোমিটার দূরে বাড়ি আমার, 10 কিলোমিটার থেকে এখানে আসতে আমার অসুবিধা হয়েছে। আর দুবরাজপুরে আর একটা ছবি দেখাই। এক তো দেখলেন 84 বছরের বৃদ্ধ, তাকে যেতে হয়েছে, আর অসুস্থ মহিলা তিনিও শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন, আর অসুস্থ হওয়ায় তড়ি ঘড়ি তার হিয়ারিং হয়। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। দুবরাজপুরে শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছে, এই অভিযোগ আগেও উঠে এসেছে সুপ্রতিম, আবারও সেরকমই একটা অভিযোগ। একদমই দেখা, সেটা সেই দুবরাজপুর ব্লক অফিসেই যখন হিয়ারিং চলছিল, হিয়ারিং এর জন্য এসেছিলেন বীরভূমের দুবরাজপুরের আদমপুর থেকে এক মহিলা, এবং সে কিন্তু দীর্ঘক্ষণ যে হিয়ারিং এর যে লাইন সে লাইনে দাঁড়িয়েছিল এবং তাকে কিন্তু অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, এবং তাকে স্থানীয়রা তাকে বসিয়ে জল দিয়ে তাকে জল খাইয়ে যথেষ্ট সেবা শুশ্রূষা করে, এবং এই ঘটনা যখন স্থানীয়দের মধ্যে জানাজানি হয় সঙ্গে সঙ্গেই কিন্তু তাকে হিয়ারিং কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তড়িঘড়ি কিন্তু তার শুনানি করা হয় এবং তারপর তিনি বাড়ি যান। তবে এক্ষেত্রেও কিন্তু একটা অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন হিয়ারিং এ দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু তিনি অসুস্থ হয়েছিলেন, তেমনটাই কিন্তু অভিযোগ, যদিও তার দ্বিতীয় যে হিয়ারিং সেটা কিন্তু সম্পন্ন করা হয়েছিল। বেশ, বিজেপি ক্ষমতায় এলে মোঘল ইতিহাস মুছে ফেলার দাবি শুভেন্দু অধিকারীর। ভারতের আত্মাকে বিষ ছড়িয়ে নষ্ট করছে বিজেপি, পাল্টা তোপ কুণালের। বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না, যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। এরা মোগল পাঠান, লুট করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের বলাৎকার করেছে, ধর্ম পরিবর্তন করেছে, কোনো ছাড় নাই।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কি বলছে, উনি পাঠান মোগল নিয়ে কথা বলছেন। এই ভারতের সংবিধানের স্পিরিট, ভারতের আত্মাকে বিষ ছড়িয়ে নষ্ট করছে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি। আমরা এর তীব্র বিরোধিতা করি। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসঙ্গে, সমস্ত ধর্ম থাকবে, ধর্ম যার যার, সমাজ উৎসব। নির্যাতনের অভিযোগ আর তাতে ধুন্ধুমার পরিস্থিতি। ধুন্ধুমার কোচবিহারের মেকলিগঞ্জে ধারালো অস্ত্র দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখতে হুমকিরও অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ঠিক কি ঘটেছে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেছে? সোনিয়া, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার এই নির্যাতনের ঘটনা ঘটেছিল। প্রতিবেশী এক বৃদ্ধ ষাটর্ধ, সে তার এক নাবালিকাকে যৌন নির্যাতন করে এবং এরপরেই কিন্তু প্রথমে ভয় দেখানো হয় যাতে পুলিশে অভিযোগ জানানো না হয়। এরপর গতকাল বিষয়টি জানাজানি হলে অভিযোগ জানানো হয়, কিন্তু প্রথম দিকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে চাইছিল না, এমনটাই অভিযোগ বাড়ির লোকেদের টালবাহানা করছিল। পরবর্তীতে জামালদাহ থানায় ফাঁড়িতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করে। কিন্তু এই যে কেন টালবাহানা হচ্ছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দফায় দফায় থানায় জামালদাহ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে। এই পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে, ধুন্ধুমার বেঁধে যায় এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়, যদিও পরে পুলিশ লাঠি চার্জ করে অবরোধ তুলে দেয়। সোনিয়া, বেশ। কড়া শাস্তির দাবিতে ফাঁড়ি ঘিরেও বিক্ষোভ চলে এবং মেকলিগঞ্জের জামালদহে রাস্তা অবরোধ চলে। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ অবরোধ। দীর্ঘক্ষণ যানবাহন চলাচল থমকে যায় আর পুলিশ পৌঁছলে তারাও আহত হন। তাদেরকেও লক্ষ্য করে ইট অবরোধ হটাতে পাল্টা লাঠি পুলিশের ওপর হামলায় আটক একাধিক। ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ জামালদহে। শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে, তারপরে আমরা জানছি। মধ্যমগ্রামের দিকে নজর রাখতে হবে, কারণ পশুপ্রেমী দম্পতি তারা আক্রান্ত। হ্যাঁ, অভিযোগ এমনটাই, কুকুরকে পিটিয়ে খুনের প্রতিবাদ করায় এই পশুপ্রেমী দম্পতিকে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ। ঠিক কি হয়েছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি ব্যবস্থা নেওয়া গেল এবং ঠিক কি ঘটেছে? দেখো, মধ্যমগ্রাম গঙ্গানগর দুহারিয়া পিয়ারাবাগান এলাকায় সেখানে বেশ কয়েকটি কুকুর, অর্থাৎ একটি ছোট্ট কুকুরকে কামড়াচ্ছিল এবং তিনি একটি জায়গায় আত্মগোপন করে থাকার চেষ্টা। সেই সময় পাশে আরেকটি ছোট বাচ্চা মেয়ে, তিনি সেখানে যান এবং তাকে সেই ছোট কুকুরের বাচ্চাটিকে কামড় দেয়। এই কামড় দেওয়ার প্রতিবাদী একেবারে তার পরিবারের লোকজন তাকে বেধড়ক মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় সেখানে এই ছোট কুকুরের বাচ্চাটিকে ফেলে রাখা হয়। তারপরেই এই পশুপ্রেমীরা খবর পেয়ে সেখানে যায় এবং তারা সেই কুকুরটিকে উদ্ধার করতে যায়। তখন তাদেরকে বেধড়ক মারধর করা হয়। কেন এই কুকুরকেই বাঁচাতে এই দুজন এসছেন এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং এই যে টোটো চালক তাকে যেমন মারধর করা হয়, তার স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় ইতিমধ্যেই কিন্তু তিনি থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু সেই কুকুরটিকে যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সেই বাচ্চাটিকে মারা যান। তারপরেই কিন্তু তারা অভিযোগ দায়ের করে দম্পতি, অর্থাৎ এই যে বিজেপি নেতা সহ তার পরিবারের লোকজনদের উপরে ইতিমধ্যেই তিনি থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যেভাবে পশুপ্রেমিকের উপরে বেধড়ক মারধর এবং রক্তাক্ত অবস্থায় মারধর করা হয়, ইতিমধ্যেই কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একেবারে তা নিয়ে উঠছে প্রশ্ন।